আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের নিয়মাবলী শিখব এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হলে আগে রূপান্তরের কিছু ছোটখাটো নিয়ম আমাদের জানতে হবে। এই রূপান্তরের নিয়মটা যদি আমরা ধারাবাহিকভাবে শিখি তাহলে আমাদের জন্য মনে রাখা বেশি সুবিধাজনক হবে। যেমন আমরা সংখ্যা পদ্ধতি যে চার প্রকার শিখছি: দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। এই চার প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে একটি থেকে আরেকটি রূপান্তর করা যায়, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা যায়, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, আবার বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে দশমিক। এগুলো একটা থেকে আরেকটা রূপান্তর করা যায়। এই রূপান্তরগুলো আমাদের সাধারণত সব বইয়ে ধারাবাহিকভাবে দেওয়া থাকে না, আমরা একটু ধারাবাহিকভাবে আমাদের সুবিধার্থে একটু সাজিয়ে পড়বো। আমরা রূপান্তরের নিয়ম শিখব। রূপান্তরের নিয়ম আমরা সহজে কিছু নিয়ম মনে রাখতে পারি। এটা মনে রাখতে হবে এমনটা নয়, তবে মনে রাখলে আমাদের রূপান্তর করাটা সুবিধা জনক হবে আর কি। এক নম্বর নিয়ম আমরা বলতে পারি, দশমিক থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে মানে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে যখন আমরা প্রকাশ করব, তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া অনুসরণ করে। গুণ প্রক্রিয়া। তাহলে দশমিক থেকে যখন বাইনারিতে যাব, অক্টালে যাব, হেক্সাডেসিমালে রূপান্তর করব, তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া অনুসরণ করব। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, পূর্ণ সংখ্যা কি, ভগ্নাংশ কি? 37.27, এই যে সংখ্যাটা লিখলাম আমি এখানে, এই 37টাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর এই 0.27কে বলা হবে ভগ্নাংশ। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ প্রক্রিয়া অনুসরণ করবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া। আমরা রূপান্তরে এটা সুন্দর করে দেখবো কিভাবে রূপান্তরটা করতে হয় আর কি। আবার যখন আমরা রূপান্তর করব বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে দশমিক, তখন আমাদের রূপান্তরের নিয়ম হবে শুধু গুণ প্রক্রিয়া। এবার পূর্ণ সংখ্যা থাক, ভগ্নাংশ থাক, যা থাকে থাক, শুধুমাত্র আমরা গুণ প্রক্রিয়ায় রূপান্তর করব। যখন বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব, তখন কি করব? গুণ প্রক্রিয়া করব। মনে রাখতে পারি, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। যখন বাইনারি থেকে অক্টাল রূপান্তর করব এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তখন আমরা বিট গুণে রূপান্তর করব। আর এটার নিয়ম হবে বাইনারির 3 বিট সমান অক্টালের 1 বিট। আবার যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল ও হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তখন এটাও বিট প্রক্রিয়ায় করব, আমরা বিট গুণে গুণে করব। তখন বাইনারির
4 বিট সমান হেক্সাডেসিমালের 1 বিট। হেক্সাডেসিমালের 1। আবার যখন আমরা অক্টাল থেকে হেক্সা এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করব, তখন মাথায় রাখবো যে একটা অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না, বা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় না। এক্ষেত্রে আমাদের যে কোনো একটা সংখ্যা পদ্ধতির সাহায্য নিতে হতে পারে। সেটা আমরা একটা অক্টালকে দশমিকে রূপান্তর করে সেই দশমিক মানকে হেক্সাডেসিমাল করতে পারি, বা একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল করতে এই অক্টালকে বাইনারি করে সেই বাইনারি মানকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তবে আমাদের জন্য সহজ হবে অক্টাল মানকে আগে বাইনারিতে রূপান্তর করা, তারপর সেই বাইনারি মানকে হেক্সা করা। আবার হেক্সা থেকে যখন অক্টাল করব, হেক্সাডেসিমাল মানকে বাইনারিতে রূপান্তর করা, সেই বাইনারি মানকে আবার অক্টালে রূপান্তর করা। এটা আমাদের জন্য সহজসাধ্য। তাহলে আমরা বলতে পারি বাইনারি পদ্ধতি। এই বাইনারি পদ্ধতিতে আমরা রূপান্তর করবো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমাদের এই রূপান্তরের নিয়মটা আমরা এক নজর দেখে নিই। এখানে আমরা বলছি যখন দশমিক থেকে এই বাকি তিনটাতে যাব, বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল যখন রূপান্তর করব, তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ প্রক্রিয়া অনুসরণ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া। এই যে পূর্ণ সংখ্যা তো আমরা দেখলাম এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া অনুসরণ করবো আমরা। যখন বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসবো, আবার এই যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে যখন দশমিকে আসবো, তখন শুধুমাত্র গুণ প্রক্রিয়া অনুসরণ করবো। এই যে এখানে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করব, কি দ্বারা ভাগ করব, কি দ্বারা গুণ করব, অবশ্যই এটা মাথায় রাখবো, বেজ দ্বারা। এই যে আমরা পড়ছিলাম ফার্স্ট ক্লাসে যে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10, বাইনারি বেজ 2, অক্টালের বেজ 8, হেক্সাডেসিমালের বেজ 16। তো যখন আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, বাইনারি বেজ 2 দ্বারা ভাগ করব। যখন অক্টালে রূপান্তর করব, অক্টালের বেজ 8 দ্বারা ভাগ করব। হেক্সাডেসিমালে রূপান্তর করলে হেক্সাডেসিমালের বেজ 16 দ্বারা ভাগ করব। আবার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে যখন দশমিকে আমরা রূপান্তর করব, তখন গুণ প্রক্রিয়ায় রূপান্তর করব। এই যে বাইনারি থেকে যখন দশমিকে রূপান্তর করব, বাইনারি বেজ 2 দ্বারা গুণ করব। অক্টাল থেকে রূপান্তর করার ক্ষেত্রে অক্টাল বেজ 8 দ্বারা, হেক্সাডেসিমাল ক্ষেত্রে 16 দ্বারা গুণ করব আমরা। আবার যখন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব আমরা, বাইনারি থেকে অক্টালে এবং অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, তখন বাইনারির 3 বিট সমান অক্টালের 1 বিট হিসেবে গণনা করব। অর্থাৎ এই যে বাইনারিতে ধরেন 000, অক্টালে হবে 0, বাইনারিতে 001, অক্টালে 1, বাইনারিতে 010, অক্টালে 2। এইভাবে আমরা গণনা করব। এটা কিভাবে আসে, এই সব কিছু আমরা রূপান্তরের সময় শিখে যাবো ইনশাআল্লাহ। ঠিক তেমনি যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তখন বাইনারি 4 বিট সমান হেক্সাডেসিমালের 1 বিট হিসেবে গণনা করব। তখন এই যে 3 বিটের জায়গায় শুধু একটা শূন্য এক্সট্রা আসে, 4 বিট হবে। তো এইভাবে আমরা রূপান্তর করব। আবার অক্টাল থেকে যখন হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করব, তখন বাইনারি পদ্ধতি ব্যবহার করবো। অর্থাৎ অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর করে সেই বাইনারি মানকে আমরা আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা এই রূপান্তরের নিয়মাবলী আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন। আমরা আজকে রূপান্তর শিখবো দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল চেষ্টা করবো। তো চলুন রূপান্তর শুরু করা যাক। আমি এটা মুছে দিলাম। তাহলে আমার 1 নাম্বার রূপান্তর দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে, তার একটা দশমিক সংখ্যা আমি নিচ্ছি, ধরেন 34, একটা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা চিনলাম কিভাবে, এই বেজ দেখে। বেজ 10 থাকার কারণে এটা একটা দশমিক সংখ্যা। দশমিককে বাইনারিতে প্রকাশ করো বা রূপান্তর। তাহলে এটা কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব, আমরা নিম্ন পড়ছিলাম একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া অনুসরণ করবো। সরি, এখানে আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়েছি।
আমি এখানে একটা ভগ্ন সংখ্যা নিতে চাই, 34.2। এই দশমিককে বাইনারি, তাহলে আমরা লিখতে পারি সমাধান 34.27 দশমিককে বাইনারিতে প্রকাশ করতে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। রূপান্তর নিম্ন। এই যে বাংলা লেখাটা আমি লিখলাম, এটা আপনারা লেখার চেষ্টা করবেন। যদি কেউ মনে করে আমি লিখবো না, না লিখলে হবে, ঠিক আছে, সমস্যা নেই। তবে একটা সৃজনশীল প্রশ্নে যখন আপনি একটা গ নাম্বার প্রশ্ন লিখবেন, গ নাম্বার প্রশ্নে বলছে এই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করবো, আপনি শুধুমাত্র কোনো কিছু লেখা নাই, সরাসরি 34.27কে বাইনারিতে রূপান্তর করতেছেন, আসলে হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে হয় না সেটা মানসম্মত হবে, লুক লাইক চুল ছাড়া মানুষের মতো মনে হয়। ঠিক আছে, আসলে চুল ছাড়া মানুষও কিন্তু সুন্দর, কিন্তু তারপরেও কেমন জানি কিছু একটা নাই মনে হয় না। তো আপনারা চেষ্টা করবেন সচরাচর এই বাংলা লেখাটা লেখার, এটা লিখলে হবে কি সৃজনশীলটা মানসম্মত হবে, প্রশ্ন উত্তরটা, এবং পাশাপাশি আপনাদের এই লেখার অভ্যাসটা থাকলে এখানে দেখেন রূপান্তরের নিয়মটা কিন্তু লেখা আছে, ভোলার চান্সটা থাকবে না, ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তাহলে দেখেন, আমি আলাদা করে নিব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 34 আছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক 2। এই যে 34 আছে, এই 34 সংখ্যাকে আমরা ভাগ করব 2 দ্বারা, কারণ এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে, এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস আমরা কিন্তু এর আগে পড়ছি, বাইনারি বেস কত? বাইনারি বেস 2। এই বাইনারি বেস 2 হওয়ার কারণে এই 34 দশমিক সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখেন নর্মালি আমরা 34কে 2 দ্বারা ভাগ করব, ক্যালকুলেটর ব্যবহার করব, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করব। এই 34কে ভাগ করব 2 দ্বারা, তাহলে আসবে কত আমাদের? 17। তাহলে 17 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই 17টা এখানে লিখবো, এখানে হাইফেন দিয়ে শূন্য লিখবো, এটা মাইনাস না, একটা হাইফেন। মূলত এটা কিভাবে আসলো, এটা আসার নিয়মটা হলো এরকম, এই 34কে আমরা 2 দ্বারা ভাগ করব, 17 দুগুণ 34 ভাগশেষ শূন্য। এই যে এটা ভাগফল, 17টা ভাগফল, এই ভাগফলটা আমাদের এখানে লিখতে হবে, আর এই ভাগশেষটা হাইফেন দিয়ে পাশে, এটা হলো নিয়ম। আবার এই 17কে পুনরায় ভাগ করব, আমরা সবসময় এই ভাগফলটাকে ভাগ করব। তাহলে 17কে যদি আমরা ভাগ করি 2 দ্বারা, তাহলে আসবে কত আমাদের? 8.5। পূর্ণ সংখ্যা দেখেন, যদি আমরা ভাগ করে এভাবে করি, তাহলে 17কে 2 দ্বারা ভাগ করি, 8 দুগুণ 16 ভাগশেষ কত? 1। এই 8টা পূর্ণ সংখ্যা এখানে লিখবো, 8 ভাগফল, আর এই ভাগশেষ দেওয়া আছে 1, হাইফেন দিয়ে 1। তো যদি আমরা এভাবে করতে থাকি, এই 8কে আবার ভাগ করবো 2 দ্বারা, 4 দুগুণ 8 ভাগশেষ শূন্য, এখানে লিখবো 4, আবার শূন্য পাশে। তাহলে এইভাবে করতে আমাদের অনেক রাফ করতে হবে বা সময় সাপেক্ষ হতে পারে। তো আমরা এটা শর্টকাটে ক্যালকুলেটরে করতে পারি। দেখেন 34কে 2 দ্বারা ভাগ করলাম, 17 আসলো, 17 পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এর পাশে লিখবো, কোনো ভগ্নাংশ নাই, হাইফেন দিয়ে শূন্য দিব। মাথায় রাখবো, ভগ্নাংশ আসলে আমাদের এই পাশে সংখ্যা আসবে, না হলে আসবে না। এখন দেখেন 17কে 2 দ্বারা ভাগ করলে 8.5 আসে। তাহলে দেখেন তো, এখানে 8টা পূর্ণ সংখ্যা, এই 8টা এই পাশে লিখবো, আর এই যে ভগ্নাংশ আছে 0.5, এই 0.5কে আমরা 2 দ্বারা গুণ করবো, ওই যে লিখছিলাম নিয়মে, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া লিখছিলাম না? তাহলে 0.5কে 2 দ্বারা গুণ করবো, তাহলে 0.5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আসবে 1, এই 1টার কথা। আবার দেখেন, এই 8কে আবার 2 দ্বারা ভাগ করবো, তাহলে 8 ভাগ 2 কত হয়? 4। ক্যালকুলেটরে করবো আমরা, এটা রাফ করতে হবে না। তাহলে 4, 4টা পূর্ণ সংখ্যা এই পাশে লিখলাম, হাইফেন দিয়ে শূন্য লিখে দিব। কোনো ভগ্নাংশ আসেনি মানে ভাগশেষ নাই। আমাদের লিখতে হবে কি, এই পাশে ভাগফল, এই পাশে ভাগশেষ। ভাগশেষ না থাকলে আমরা কি দিব? শূন্য দিব। এই 4কে আবার 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণ 4, কোনো ভাগশেষ থাকবে না, শূন্য দিব। এই 2কে আবার 2 দ্বারা ভাগ করব, 2 1কে 2, কোনো ভাগশেষ থাকবে না, শূন্য দিব। এখন কথা হলো, স্যার কতক্ষণ ভাগ করব? এই যে ভাগফলটা দেখতেছেন না, এই ভাগফলটা যতক্ষণ না শূন্য আসে,
ততক্ষণ ভাগ করতেই হবে। তাহলে এখানে দেখেন ভাগ করলে আসে কত, এক। এককে ভাগ করবো দুই দ্বারা, ক্যালকুলেটর দিবেন 1/2, আসবে 0.5। এখন দেখেন তো, এই শূন্যটা পূর্ণ সংখ্যা না, তাহলে শূন্যটা এই পাশে লিখবো, আর ভগ্নাংশ কি আছে 0.5, তাহলে 0.5 কে দুই দ্বারা ভাগ করলে কি হবে, এক হবে, এই একটা এই পাশে লিখবো। বা এইভাবে আপনারা করতে পারেন, এককে ভাগ করলেন দুই দ্বারা, তাহলে এককে ভাগ করলে তো একবার যায় না। দেখেন এখানে আমরা গুণ যখন ভাগ করলাম, এখানে আমরা 18 দিতে পারবো না, কারণ 18 দেখুন 36 হয় না। তাহলে আমার কি করতে হবে, 18 থেকে কমায় 17 করে দিতে হবে। তাহলে 17 দেখবো 34। এটা গুণ করে তো এখানে লিখলাম আমরা, এই 17 আর 2 গুণ করে আমরা 34 করলাম না এখানে, 17 আর 2 গুণ করে 34 লিখছি আমরা। এই 34 থেকে 34 বিয়োগ করে শূন্য লিখছি। ঠিক তেমনি এখানে আমি দুইবার দিতে পারবো না, কারণ 2 দুগুণ 4 হয়ে যায়। আমি একবার দিতে পারবো না, কারণ 2 একে 2 হয়ে যায়, একের থেকে তো 2 বিয়োগ করা সম্ভব নয়। তাহলে আমি কি করবো, একের থেকে ছোট কি, একের থেকে ছোট শূন্য, আমরা শূন্য বার দিতে পারবো। তাহলে এখন এই 17 আর 2 গুণ করে যদি 34 হয়, তাহলে শূন্য আর 2 গুণ করে কত হবে, শূন্য, বিয়োগ করলে এক। তাহলে দেখেন ভাগফলটা শূন্য আসলো, ভাগ করতে। আশা করি এটুকু সবাই বুঝতে পারছেন। আমাদের এটা রাফ করার দরকার নেই, আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদের জন্য রাফ করে দিছি। তো আমাদের এই যে ভাগ প্রক্রিয়ার রূপান্তরটা হয়ে গেল, আমাদের পূর্ণ সংখ্যার কাজ শেষ। এখন আমরা নিচ থেকে উপর দিকে গণনা করব। এই নিচের এই সংখ্যাকে বলা হয় এমএসবি, এটাকে বলা হয় এলএসবি। এমএসবির পূর্ণ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এলএসবি পূর্ণ হলো লাস্ট বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবির এর বাংলা অর্থ হলো বেশি গুরুত্বের সংখ্যা, আর এটা হলো এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট বা কম গুরুত্বের সংখ্যা। তাহলে আমরা সংখ্যা গণনা করব, সচরাচর যে জিনিসটা আমরা বেশি গুরুত্ব দেই সেটা আগে রাখি। তাহলে এমএসবি এটা এর গুরুত্ব বেশি, তাহলে অবশ্যই এটাকে আগে রাখবো। দেখেন পূর্ণ সংখ্যা হলে এবং ভগ্নাংশের ক্ষেত্রে দেখি, 0.27, এই 27কে আমরা গুণ করব 2 দ্বারা। এই যে পয়েন্টটা আছে, আমাদের সুবিধার্থে এই পয়েন্টের সামনে একটা লম্বা দাগ। এখন দেখেন 0.27কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসবে কত, 0.27 গুণন যদি 2 দিই আমরা, আসবে 0.5। তাহলে শূন্যটা পূর্ণ সংখ্যা এ পাশে লিখবো, আর 0.54 এই ভগ্নাংশটা এই পাশে। দেখেন এই লম্বা দাগটা দেওয়ার উদ্দেশ্য ছিল আমার পূর্ণ সংখ্যাগুলো লম্বা দাগের এই পাশে লেখা, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। তাহলে দেখেন এই 0.54কে আবার যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আসবে 1.08। দেখেন 0.54কে ক্যালকুলেটরে 2 দ্বারা গুণ করেন 1.08। তাহলে ওয়ানটা পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো, 0.08 এই পাশে, 0.08 আবার 2 দ্বারা গুণ, তাহলে আসবে 0.16। এই 0.16কে আমরা কখনোই এই পূর্ণ সংখ্যা সহ গুণ করবো না, শুধু ভগ্নাংশকে গুণ করবো 2 দ্বারা। 0.16কে 2 দ্বারা গুণ করলে কি হবে, 0.32, আবার গুণ করলে 0.64। এখন কথা হলো স্যার আমি কত লাইন করবো, কতক্ষণ পর্যন্ত করবো এটা? মূল কথা, এটা নিয়ম হলো যতক্ষণ না সম্পূর্ণ পূর্ণ সংখ্যা আসে ততক্ষণ গুণ করতে হবে। কিন্তু এই গুণটাতে আমরা সব সারাদিন এখন থেকে গুণ করলেও কখনোই পূর্ণ সংখ্যা আসে না। সেক্ষেত্রে আমরা 4 থেকে 5 লাইন করবো, এর মধ্যে আমাদের ইনশাল্লাহ মিলে যাবে। যদি মিলে যায়, মিললো, না মিললে কোনো অসুবিধা নেই। এখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিয়ে গণনা করবো, ভগ্নাংশ ক্ষেত্রে উপর থেকে নিচ দিয়ে গণনা করবো। এটাকে বলা হবে এমএসবি, এটাকে বলা হবে এলএসবি। তাহলে আমরা উত্তর লিখতে পারি এভাবে, 34.27 দশমিকের সমতুল্য বাইনারি মান 1000010, পয়েন্ট দিব, দশমিক দিব আমরা, দিয়ে 01000, এখানে ডট ডট দিয়ে দিব আমরা, এবং বেস দিয়ে দিব 2। ডট ডট দেওয়ার কারণ হলো এই ভগ্নাংশ ক্ষেত্রে ক্যালকুলেশনটা আরো আছে, এই ক্যালকুলেশনটা আমরা শেষ হয় না। তাহলে এই হলো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এখন যদি আমরা এটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে তুলে নেবেন খাতাতে। এখন যদি আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করি, তাহলে অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে সেম একই সবকিছু থাকবে, শুধু আমরা 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব। এবং হেক্সাডেসিমাল রূপান্তর ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা গুণ করব। চলেন আমরা দশমিক থেকে অক্টালের রূপান্তরটা একটু শিখি। আমি এখানেই মুছে দিচ্ছি,
একটু শর্টকাটে করার চেষ্টা করতেছি, তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দশমিক থেকে অক্টাল, দেখেন আমি একটা সংখ্যা নিলাম, ধরেন 50.2 অক্টালের, তাহলে 50.25 কি রূপান্তর করবো আমরা? অক্টাল। তাহলে মনে রাখবেন এই 50.25 দশমিককে অক্টালে প্রকাশ করতে সেম নিয়ম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিম্ন রূপান্তর করা হলো, আমি মুছে দিচ্ছি, হ্যাঁ? তো রূপান্তরের নিয়ম সেম একই রকম। আমরা এবার 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ। দেখেন 50কে ভাগ করবো কি দ্বারা? 8 দ্বারা। কারণ কি, এই অক্টালের বেজ হল কত? 8, এই জন্য আমরা 8 দ্বারা ভাগ করবো। তাহলে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 50কে ভাগ করে 8 দ্বারা, 50 ভাগ 8 কত আসে? 6 আসছে 48, ভাগশেষ কত? 2। এই 6টা এখানে লিখবেন, হাইফেন দিয়ে লিখবেন 2। যদি আপনারা ক্যালকুলেটরে ভাগ করেন 50 ভাগ 8, তাহলে কত আসবে? 6.25। তাহলে 6.25, 6টা পূর্ণ সংখ্যা এই পাশে লিখবেন, আর 0.25টা এই পাশে লিখবেন। আবার এই 6 কে ভাগ করবেন আপনারা 8 দ্বারা, তাহলে আসবে 0.75। তাহলে এই পাশে জিরোটা লিখবেন, আর এই 0.75 কে 8 দ্বারা গুণ করলে এই পাশে আসবে 6। অথবা আপনারা এইভাবে করতে পারেন, এই যে 6 ভাগ 8, শূন্য একবার তো যাবে না, কারণ একবার গেলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে শূন্যবার দিবেন। 0 আর 8 গুণ করলে 0 হয়, 6 8 গুণ করে 6 আসলে 48, হলে 0 আর 8 গুণ করে 0 হবে না? তাহলে ভাগশেষ কত? সরি, ভাগশেষ 6। তাহলে ভাগফলটা এই পাশে লিখবেন, হাইফেন দিয়ে ভাগশেষ এই পাশে লিখবেন। তাহলে আমাদের তো ভাগফল 0 আসছে, আর আমাদের রূপান্তর করতে হচ্ছে না, আর ভাগ করতে হচ্ছে না। এখন দেখেন নিচ থেকে উপর দিকে, এটাকে বলবো আমরা MSD, এটাকে বলবো LSD। মনে রাখবেন যখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো আমরা, তখন সেটা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর যখন অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমালে রূপান্তর করবো, তখন সেটা হবে MSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাইনারি সংখ্যায় 0 এবং 1 কে এক একটি বিট বলা হয়। যদি প্রশ্ন আসে বিট কাকে বলে, তাহলে আপনারা বলতে পারবেন বাইনারি সংখ্যায় 0 এবং 1 কে এক একটি বিট বলা হয়। আমাদের 1 নাম্বার ক্লাসের কমেন্ট বক্সে এই সংখ্যা পদ্ধতির যত আহ, সংজ্ঞা আছে, সংখ্যা পদ্ধতি সংক্রান্ত একটা শিটের বা হ্যান্ড নোটের আপনাদের একটা লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক থেকে পোস্ট করা আছে, এটা দেখে নেবেন, ওখানে সকল সংজ্ঞা দেওয়া আছে। তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা হয়ে গেল। এখন ভগ্নাংশ 0.25কে আমরা গুণ করব 8 দ্বারা। তাহলে 0.25কে 8 দ্বারা গুণ করেন, কত হয়? একবার ক্যালকুলেটর করবেন, 0.25 আসবে 2.0, শুধু 2 আসবে। তাহলে শুধু 2 যদি আসে, আপনারা 2 এর পাশে লিখবেন, কারণ 2টা তো পূর্ণ সংখ্যা। এ পাশে লিখবেন, পয়েন্ট দিয়ে এখানে দিবেন 00। তাহলে দেখেন এখানে সম্পূর্ণ পূর্ণ সংখ্যা আসছে, তাহলে এটাকে আর ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে না, এটা এখানেই শেষ। তাহলে আমরা বলতে পারি 50.25 দশমিকের সমতুল্য অক্টাল মান, অক্টাল মান 62.6 বেস। এই হলো আমাদের রূপান্তর। তো আজকে আমরা দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকে অক্টালের রূপান্তর শিখলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং বাইনারি থেকে দশমিক রূপান্তর শিখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।